জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 24,412 কোটি 94 লক্ষ টাকা ব্যয় মোট 4টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 7,746 কোটি 66 লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন রয়েছে 16,012 কোটি 33 লক্ষ টাকা এবং সংস্কার নিজস্ব অর্থায়ন 653 কোটি 95 লক্ষ টাকা। সোমবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁওয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, রেলপথ মন্ত্রণালয়ের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্প এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট দ্বিতীয় সংশোধিত প্রকল্প। এছাড়াও ব্যয় বৃদ্ধি ছাড়া 7টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। দুবছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের গুলিতে দলের কর্মী মকবুল নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নিম্ন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডের এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আমিনা হিরার রিপোর্ট। 2022 সালের 10 ডিসেম্বর বিএনপির ডাক দেয়া এক দফা দাবির আন্দোলনে বিএনপি কার্যালয়ে দলের কর্মী মকবুল আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গত 30 সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় জাতীয়তাবাদী ছাত্র দলের এক সদস্য মামলা দায়ের করেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নামে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেন সাবের হোসেন চৌধুরীকে। পরে সোমবার দুপুরের পর আদালতে হাজির করা হয় তাকে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলার চেষ্টা করে। পরে এজলাসে ওঠানো হয় সাবেক এই মন্ত্রীকে। 10 দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে সাবের হোসেনকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী জামিন নামঞ্জুর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন। এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার, সেই জন্য তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত। তার পক্ষের আইনজীবীরাও তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে রিমান্ড মঞ্জুর হওয়ায় ক্ষুব্ধ আসামি পক্ষের আইনজীবী বলেন, ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা। আমরা এই রায়ের প্রতি উচ্চ আদালতে আমরা আপিল করব, আমরা আশা করি ন্যায় বিচার পাবো। এদিকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে 3 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী নয়, শেখ হাসিনা মাফিয়াদের গডমাদার ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডেঙ্গুর সচেতনতামূলক লিফলেট বিতরণকালে কথা বলেন তিনি। পতনের পরেও শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসন হয় তাহলে এদেশে মানুষ বসবাস করতে পারবে না। প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গডমাদার। কিন্তু যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভদৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। হয়রানিমূলক এসব মামলা পর্যবেক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এই ৮ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার, আর সদস্য সচিব হিসেবে আছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রেস। কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, জেলা জজ পদমর্যাদা, চলচ্চিত্র ও প্রকাশন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব। ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। এ সময় ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা আরও জানিয়েছেন, সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে না সেই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। ওয়েস্ট বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নেবে কে, সেই জায়গা থেকে আমরা সামনের দিকে আসলে তাকাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরও পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি, এবং যাতে আমাদের তরুণরা, মেধাবীরা আগ্রহী হয়। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে, এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবে ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি। তো সেই যে জিনিসগুলো আমরা চেষ্টা করব সকলে মিলে একটা সমাধানে যাওয়ার, এবং আমরা যে মুক্ত গণমাধ্যমের কথা বলতেছি, সেই মুক্ত গণমাধ্যমের জন্য অবশ্যই সাংবাদিকদের পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মেহেদী হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। টাস্ক ফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানে সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী 15 অক্টোবর বেলা 11টায় ফলাফল ঘোষণা করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার এই তথ্য জানিয়েছেন। আগেই সিদ্ধান্ত হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয় যত নম্বর পেয়েছিল, এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল ঘোষণা করা হবে। বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এই দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ছাত্রলীগ যেভাবে নিষ্ঠুরের মতো মানুষকে পিটিয়ে হত্যা করেছে, তাতে করে তারা সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেছে। ইউসুফ আলী রিপোর্ট।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশী মোড়ে এই স্মরণসভার আয়োজন। সবাই স্বজনদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয়, যাতে আপনাদের পরিবারের কারোর আরো ক্ষতি হয়। স্পষ্টভাবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে এনেছিলেন। তিনি ভারতের যে আগ্রাসন, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এই বাংলাদেশ হচ্ছে সেই তিতুমিরের উত্তর প্রজন্মের বাংলাদেশ, যারা আবরার হয়ে ফিরে এসেছে, যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে, যারা আবু সাঈদ হয়ে ফিরে এসেছে, যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে। বক্তারা বলেন, আবরারকে যারা হত্যা করেছে তারা মানুষরূপী নরপশু। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে অপরাজনীতি, অপসংস্কৃতি আর কোনোদিন স্থান না পায়। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবরারের হত্যাকারীদের বাঁচাতে যেসব আওয়ামী লীগের দালাল দোসর যারা সাহায্য করেছে তাদেরও বিচার চাই। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে, এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ। 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পরে আবরার স্মরণে পলাশী মোড়ে 8 স্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। হাইকোর্ট বিভাগের 30 জন বিচারপতি অপসারণের দাবিতে মানববন্ধন এবং প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। দুপুরে আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের মধ্যে যারা দলীয় কর্মীর মতো বিচার বিভাগকে ব্যবহার করেছেন পদত্যাগের দাবি মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় আগামী 20 অক্টোবরের আগে বিগত সরকারের দলবাজ ও দলকানা বিচারপতিদের অপসারণ করার সময় বেঁধে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আমরা আশা করি 18 অক্টোবরের মধ্যে এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। আইন উপদেষ্টা, আপনাকে বলি, আপনি কি করছেন? আপনার কাছে সব নাম আছে, আপনি কেন বসে আছেন? কেন এটাকে পরিষ্কার করছেন না? কেন ওদেরকে তাড়াচ্ছেন না? আপনার কাছে অনেক হাতিয়ার আছে, অনেক টুলস আছে এদেরকে বিদায় দেওয়ার জন্য। 9 সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করিয়া সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচন। বাফুফের 3 সদস্যের নির্বাচন কমিশন চূড়ান্ত করেন মনোনয়ন ফরম বিক্রি ও শুরু করে প্রার্থিতা যাচাই বাছাইয়ের তারিখ। ফেডারেশনের সভাপতি সহ নির্বাহী কমিটির মোট 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আওয়াল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। নতুন অন্তর্বর্তী সরকারের আমলে হতে যাচ্ছে প্রথম কোনো নির্বাচন। প্রার্থীদের প্রচার প্রচারণায় থাকছে কড়া বিধিনিষেধ। ভোট দেবেন 133 জন ভোটার। ভোটার তালিকা থেকে বাদ পড়া কাউন্সিলররা আদালতে শরণাপন্ন হয়ে কোনো আইনি বাধা আসলে সেসব বিষয় সমাধানের এখতিয়ার বাফুফে নির্বাহী কমিটির, জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্যারিস্টার AKM এহসানুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদের নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।